আমাদের এই সময়ে বিশাল আশাবাদ নিয়ে বা প্রত্যাশা নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের মনে আছে ২রা আগস্ট যে দোলযাত্রা হয়েছিল, সেই দোলযাত্রায় আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ডাক দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনার দিন শেষ, এখন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থী জনতার গণ-অভ্যুত্থানে ৫ই আগস্ট স্বৈরতন্ত্রী সরকারের পতন হয়েছে, যারা এখানে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছিল। সেই পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন এখন। সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা তাই অনেক বেশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমাদের একটা যদি গণতান্ত্রিক রূপান্তর করতে হয় কিংবা বাংলাদেশকে যদি বৈষম্যহীন একটা দেশে পরিণত করতে হয়, তাহলে বাংলাদেশের সকল নাগরিককে সক্রিয় করতে হবে, সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সকল পর্যায়ে সংগঠিত শক্তির বিকাশ ঘটাতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু ধর্মের মানুষের উপরে হামলা, জাতির মানুষের উপরে হামলা, নারীর উপরে হামলা। আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে হামলা হচ্ছে। আজকেও বায়তুল মোকাররমে সহিংসতা হয়েছে, যেগুলি অবিশ্বাস্য। যে একটা মসজিদের মধ্যেও দুই দলের মধ্যে মারামারি হচ্ছে। এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কি কারণে? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেভাবে এটাকে মব জাস্টিস ভুলভাবে বলা হয়, এটা কোনো জাস্টিস না, এটা হচ্ছে গ্যাং কিলিং কিংবা মব ভায়োলেন্স বলতে পারবেন। একটা ভয়ঙ্কর রকম দলবদ্ধ সহিংসতা এটা তৈরি হচ্ছে কোন জায়গা থেকে? কিংবা পার্বত্য চট্টগ্রামে আমরা যেটা দেখলাম, পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালি নিহত হয়েছেন, আহত হয়েছিলেন, তারপর নিহত হয়েছেন। সেটার বিচার তো অবশ্যই হতে হবে। যদি বাঙালি উপরে আক্রমণ হয়, যারা আক্রমণ করেছে তাদের বিচার হবে। কিন্তু বাঙালি একজন নিহত হলে আদিবাসী, পাহাড়ি, অন্যান্য জাতির উপরে পাইকারিভাবে কি কারণে অগ্নিকাণ্ড হবে এবং তাদেরকে গুলি করে কেন হত্যা করা হবে? 4 জন ইতিমধ্যে নিহত হয়েছেন বিভিন্ন অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে। এবং আমরা জানি যে মহামির্জা বলেছেন যে বাংলাদেশে 2 শাসন চলছে। গণ-অভ্যুত্থানের পরে সমতল গণতান্ত্রিক হবে আর পাহাড় সামরিক শাসন চলবে, এটা তো হতে পারে। সেই অবস্থারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বন জনগোষ্ঠীকে পাইকারিভাবে আটকে রাখা হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। আমরা অনেক ক্রিমিনালের মুক্তি দেখতে পাচ্ছি, দাগি আসামির মুক্তি দেখতে পাচ্ছি, কিন্তু নিরীহ শিশু, কিশোর, বন যাদের কোনো অপরাধ নাই তাদেরকে আটকে রাখা হয়েছে, এখনো ছাড়া হয়নি। মামলা প্রত্যাহার করা হয়েছে অনেক দাগি আসামি, কিন্তু যারা শ্রমিক আন্দোলনে যাদের নামে পাইকারিভাবে মামলা করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার করা হয় না। নারী কি পোশাক পরবে সেটা নিয়ে নারীর উপরে আক্রমণ চলছে, নারীর কি পেশা সেটা নিয়ে তাদের উপর আক্রমণ করছে। সরকার থেকে সেগুলি নিয়ে কিছুই বলা হচ্ছে না। ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা যে বলা হচ্ছে, সলিমুল্লাহ খান ঠিকই বলেছেন যে ছাত্র রাজনীতি তো বাংলাদেশের অস্তিত্বের অংশ, কিন্তু কোন ছাত্র রাজনীতি সন্ত্রাস করল? আমরা 72 সাল থেকে যদি আপনারা দেখেন, 72, 75 কিংবা 80 দশক, 90 দশক কারা সন্ত্রাস করেছে? সন্ত্রাস করেছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন ছাত্র দল, ছাত্র শিবির, তারা সন্ত্রাস করেছে। যখন জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন জাতীয় ছাত্র সমাজ, তারা সন্ত্রাস করেছে। কিন্তু এই সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেছে কারা? দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করেছে কারা? বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে কারা? আপনি নিষিদ্ধ করলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র কাউন্সিল, এদের রেকর্ড কি? এদের ইতিহাস কি? এরা তো সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে তাদের পাশে সমস্ত জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াই করেছে। এবং বৈষম্য বিরোধী যে গণ-অভ্যুত্থান হলো, ছাত্র শিক্ষার্থী গণ-অভ্যুত্থান, সেখানেও তারা অংশগ্রহণ করেছে। তারা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সক্রিয় হবে কারা? সন্ত্রাসী হওয়ার জন্য তো দল লাগে না,
এখন যে এই যে সন্ত্রাসটা হলো, গ্যাং কিলিং যেটা হলো, তার বিরুদ্ধে প্রতিরোধ কে তৈরি করবে? গ্যাং কিলিং যারা করেছে তারা তো কোনো সংগঠনের নাম দিয়ে করে নাই, কিন্তু তারা কোনো না কোনো জায়গা থেকে আশীর্বাদ পেয়েছে, কোনো না কোনো জায়গা থেকে তারা ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছে। তো তাদেরকে নিষিদ্ধ না করে আমরা সবসময় বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস এবং দখলদারিত্বকে নিষিদ্ধ করা, ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ করা যাবে না। ছাত্রদের রাজনৈতিক সক্রিয়তা না থাকলে কি করে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে? শিক্ষার্থীদের যদি রাজনৈতিক সক্রিয়তা, তাদের যদি সচেতনতা তৈরি না হয়, কি করে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হতে পারে? বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যই বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাস মুক্ত করতে হবে, দখলদারিত্ব মুক্ত করতে হবে, কিন্তু ছাত্র রাজনীতি অবশ্যই সেখানে সক্রিয়ভাবে রাখতে হবে। পাশাপাশি পাহাড়ে এবং সমতলে সমস্ত ধরনের নৈরাজ্য এবং সমস্ত ধরনের যে আক্রমণ, সহিংসতা, সকলের উপরে আপনার বৈষম্যহীন বাংলাদেশ যখন বলি আমরা, বৈষম্যের 4টা অংশ আছে, মনে রাখতে হবে যে 4 ধরনের, আমরা 4টা ভাগে ভাগ করতে পারি বৈষম্য। একটা হচ্ছে শ্রেণী বৈষম্য, বাংলাদেশের শতকরা 90% মানুষ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত, তাদের মজুরি ঠিক নাই, তাদের জীবন জীবিকার কোনো ঠিক নাই, তাদের জীবনের নিরাপত্তা নাই, তাদের সন্তানদের তাদের শিক্ষা চিকিৎসার কোনো নিশ্চয়তা নেই। সেই 90 জন মানুষের এই যে শ্রেণীগত যে বৈষম্য, সেইটা কোনো না কোনোভাবে তো হিসাবের মধ্যে আসতে হবে বৈষম্যহীন বাংলাদেশ করতে। জাতিগত বৈষম্য, এটা হচ্ছে দ্বিতীয়, জাতিগত বৈষম্য, যে বাংলাদেশে শুধু তো বাঙালির দেশ না, বাংলাদেশ অন্যান্য জাতি বাংলাদেশে বাস করে, যত ক্ষুদ্রই হোক, একজনও যদি থাকে তার অধিকারও নিশ্চিত করা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশকে অবশ্যই করতে হবে। আমরা মনে করি যে দ্রব্যমূল্য, যে আমরা এটা বলেছি যে সরকার এই আগামী তাদের দায়িত্ব হিসেবে দ্রব্যমূল্য কমানো, এটা কি কারণে সরকারের অগ্রাধিকারের মধ্যে আসছে না? কেন দ্রব্যমূল্য কমবে না? চাঁদাবাজি অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে নতুন ভাবে শুরু হয়েছে। যারা নিয়ন্ত্রণ করে, যাদের কারণে দ্রব্যমূল্য বাড়ে, তারা কি করে এখন সক্রিয় আছে? এই